দর্শক, আজকের লাইভ সেশনে দুটো প্রসঙ্গে কথা বলবো। একটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, পাশাপাশি থাকবে আমেরিকা ইরানের কনফ্লিক্ট নিয়ে বিশেষ কিছু খবর। ইতিমধ্যে আমরা যে খবরটি পেয়েছি সেটি হলো ইয়েমেনের ঘাঁটিতে হুতিদের হামলার ঘটনা ঘটেছে। হরমুজ চুক্তি প্রায় চূড়ান্ত দাবি করছে ইরান। প্রশ্ন করবেন, ইয়েমেনে ঘাঁটিতে হুতিদের হামলা মানে কি? দেশটা তো একটাই, অর্থাৎ ইয়েমেন দুটো সরকার দ্বারা পরিচালিত। একটি ইয়েমেনের সরকার যেটা সৌদি ঘোষিত, আরেকটি হুতি যারা ইরান বা শিয়া ইরান দ্বারা শাসিত। তো বলা হচ্ছে মারিফ ও হাদ্রামাউতে ইয়েমেন জরুরি বাহিনীর ক্যাম্পে সন্দেহভাজন হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েক ডজন ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং হুতিদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশটির ভেতরে আবার নতুন করে যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এটি ইয়েমেনকে আবার দুর্বল করে ফেলতে পারে। যদিও পূর্বেও এই দুটো গ্রুপের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব ছিল। তো একদিকে ইয়েমেন সৌদির সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, কন্টিনিউ। সেই সময়টা সৌদি শাসিত ইয়েমেন সরকার হুতিদের সাথে যদি আবার লড়াইয়ের ময়দানে জড়িয়ে পড়ে, তাহলে দেশটা আরও নিজেদের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে। কারণ উভয় দেশ এই গুরুত্বপূর্ণ জলপথের যাতায়াত পথের স্থানাঙ্কের বিষয় একমত হয়েছে। এটা আমি গতকালকে লাইভে ডিটেলস দিয়েছি, আর বলার দরকার নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পেন্টাগনের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে এবং অস্ত্র ঘাটতির খবরের পেছনে থাকা তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে মাজদাল সেলেম শহরে এক বিস্ফোরণে 2 ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা শুরু করেছে। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে আসি, তারপর বাংলাদেশ প্রসঙ্গে চলে যাব। বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেটের উপর ব্যাপক ক্ষেপেছেন। আজকে তিনি তাকে ডেকে নিয়ে ব্যাপক ধোলাই চালিয়েছেন। বলেছেন পিট হেগসেটকে, তোমার জন্য আমার এই করুণ দশা। তুমি যুদ্ধমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী, তুমি যুদ্ধের সঠিক হিসেব আমাকে কখনো বলনি। তুমি আমাকে বলেছো যথেষ্ট অস্ত্র আছে, যথেষ্ট গোলা বারুদ আছে, যথেষ্ট মিসাইল আছে, যথেষ্ট অ্যান্টি মিসাইল আছে, ব্লা ব্লা ব্লা। কিন্তু প্রকৃত অর্থে কি ঘটেছে? যে কারণে আমাদের সেনারা আর যুদ্ধ করতে চাচ্ছে না। ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রীকে শাসিয়ে বলেছেন, তুমি আমাকে যুদ্ধের ময়দানের ভুল তথ্য দিয়ে আমাকে এই পরাজয়ের মুখে ফেলেছ। আমি আপনাদের বোধহয় আজ থেকে কয়েক সপ্তাহ আগে না মাসখানেক আগে বোধহয় বলেছিলাম যে যুদ্ধে যখন আমেরিকা হেরে যাবে, ট্রাম্প যেহেতু প্রেসিডেন্ট, তিনি কাউকে কোরবানি দিবেন। এবং সেই সময়টা আমি ইঙ্গিত দিয়েছিলাম যে তিনি পিট হেগসেটকে টার্গেট করতে পারেন। অবশেষে সেই বিষয়টি ঘটে গেল। ট্রাম্পের ইচ্ছে যুদ্ধটা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধটা চেয়েছিল ইসরায়েল এবং ট্রাম্পকে বাধ্য করেছিলেন। আর ট্রাম্পের যুদ্ধমন্ত্রী বলেন, তার চিফ অফ স্টাফ বলেন, তার সেনা প্রধান বলেন, তার সেন্টকম বলেন, এরা সবাই ট্রাম্পের ইশারায় পুতুল মাত্র। তো এখন ট্রাম্প পিট হেগসেটকে বলছেন যে তুমি আমাকে যুদ্ধ পরিস্থিতির প্রকৃত চিত্র দেখাওনি। তুমি যা বলেছো তার আলোকে আমি যুদ্ধ করে গেছি, ফলে আমি দেখেছি যে আসলে আমার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো শূন্য হয়ে পড়েছে। প্রকৃত সেনার সংখ্যার নিহতের সংখ্যাও আমি জানি না, আমাকে ভুল জানানো হয়েছে। কতগুলো যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেটার প্রকৃত চিত্র আমি জানি না। কতগুলো ড্রোন ধ্বংস হয়েছে তারও প্রকৃত সংখ্যা জানি না। কতগুলো ঘাঁটিতে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি ক্ষতি হয়েছে তারও দৃশ্য আমি জানি না। এর জন্য তুমি দায়ী মিস্টার পিট হেগসেট। অর্থাৎ ট্রাম্প এই লড়াইতে পরাজিত হয়ে গেছে, তার ইঙ্গিত আমরা পেয়ে গেছি। আর তাই পিট হেগসেটকে একটা ভালো রকম কি বলবো ঘষা মাজা করলেন। পাশাপাশি ট্রাম্প আরেকটি বিষয় বললেন, যারা যুক্তরাষ্ট্রের ভেতরের খবর বাইরে ফাঁস করেছে তাদের বিরুদ্ধে ট্রাম্প এখন ব্যবস্থা নেবেন। যুদ্ধের ময়দানে আমরা মনে করি যে যুদ্ধ বিমান, ড্রোন, মিসাইল প্রকৃত যুদ্ধের অস্ত্র, আসলে না। যুদ্ধের ময়দানের একটা ছোট দল বা একটা দুর্বল দলও জিততে পারে যদি শত্রুপক্ষের ভেতরের গোপন খবর জেনে যেতে পারে। আক্রমণ ভাগ বা আক্রমণের পরিকল্পনা সব কিছু, বা কোত্থেকে অ্যাটাক হচ্ছে, কোথায় অ্যাটাক করছে, কোন জায়গা থেকে হচ্ছে, ডিটেল তথ্য বুঝে ফেলতে পারে। তাহলে একটা ছোট দেশ বা দুর্বল গোষ্ঠীও জিততে পারে এই যুদ্ধে। তেমনটি হয়েছে। ট্রাম্প বলছেন যে তাদের ভেতরের গোপন তথ্য বাইরে আসলো কি করে, সেই ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন। খবরে কি বলছে আসেন আমরা একটু শুনে আসি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্রের ঘাটতির খবর অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে দেশে পর্যাপ্ত অস্ত্র মজুদ রয়েছে এবং এই ধরনের দাবি ফাঁসকারীদের বিচারের মুখোমুখি করা হবে। আসলে তিনি বলছেন না যে অস্ত্র নেই, তিনি বলছেন অস্ত্র আছে, বাট এই তথ্য যারা ফাঁস করছে তার মানে কি তথ্যটা সঠিকভাবেই ফাঁস হয়েছে, তাই তিনি তাদেরকে হুমকি দিচ্ছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের। এছাড়াও প্রয়োজন অনুযায়ী প্রচুর পরিমাণে এগুলো তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা সংস্থাগুলো আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক প্ল্যান্ট ও কারখানা নির্মাণ করেছে। তিনি আরও বলেন, এই রাষ্ট্রদ্রোহী বিবৃতিগুলোর ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে, দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আবেদন করা হবে। একাধিক মার্কিন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করার পর এই বিবৃতিটি আসে যে ইরানের ওপর অতিরিক্ত হামলা স্থগিত রাখার প্রশাসনের সিদ্ধান্তের পেছনে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার বিষয়টি একটি কারণ ছিল। অর্থাৎ ইরানকে মোকাবেলা ইন্টারসেপ্ট ফুরিয়ে গেছে, এই তথ্যটির কথা বলা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত একটি মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেটের মুখোমুখি হয়েছিলেন, যে কথাটি আমি আপনাদের একটু আগে জানালাম। দর্শক, আপনাদেরকে আর লম্বা না করি আরেকটু ছোট্ট খবর দিই, আমরা আন্তর্জাতিক খবর থেকে বেরোতে চাই। সেটা হলো যে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশটির দক্ষিণ পূর্বে অবস্থিত কেরমান থেকে মোসাদের 21 জন ভাড়াটে সৈন্য এবং 4টি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যকে গ্রেফতার করেছে। কেরমান প্রদেশের সাধারণ গোয়েন্দা অধিদপ্তরের গোয়েন্দা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দা অভিযানে জায়নবাদী শাসনের গুপ্তচর ও সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত প্রায় 21 জন ভাড়াটে সেনাকে শনাক্ত করে গ্রেফতার করেছে। দর্শক, চলেন এবার কিছু বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরে আসি। আসলে একটা ভিডিও দেখি আমরা। এই দৃশ্যগুলোকে আপনারা ভুলে গেছেন? আমরা এখন জুলাইতে দাঁড়িয়ে আছি না? এই দৃশ্যগুলোর মাধ্যমে অজস্র মায়ের বুক খালি হয়েছিল। এখনো কাঁদছেন, অনেকে সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন। কোনো মায়ের একমাত্র সন্তান স্বাধীনতার এই লড়াইতে জীবন দিয়েছে। 2 বছর পেরিয়ে গেল, তাদের ঘরে কান্না, কিন্তু রাষ্ট্র হাহাকার করছে। জুলাই বিপ্লবের প্রকৃত মালিক কারা? কে প্রধান, কে একমাত্র ঘোষক, এক দফার ঘোষক? কার অবদান কতটুকু? এগুলো নিয়ে এখন যে যার মতো করে ক্রেডিট ছিনতাই রাজনীতি করছে। কিন্তু এই দৃশ্যগুলো আমাদেরকে মনে করে দেয় কি ঘটেছিল বাংলাদেশে। স্বদেশী একটা দেশ বিদেশিদের সাথে লড়াই করতে পারে, কিন্তু একটা দেশের জনগণ যখন তার নিজেদের নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই করে, এটা কত কঠিন এটা একমাত্র বাংলাদেশ জানে। আমরা আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই। আচ্ছা, কিছু ভিডিও দেওয়া হবে। এই দৃশ্যটা তো আপনার মনে আছে না? যখন পুলিশ ছাত্রদের উপর গুলি চালাচ্ছিল, সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী। তারপর একে একে ফাঁকা গুলি ছুড়লে পুলিশ পেছন থেকে সরে যায়। আমাদের সেনাবাহিনী তাদের দেশপ্রেমের প্রমাণ দিয়েছিল। হাসিনা উপরস্থ করাপ্টেড অফিসার তৈরি করলেও যারা কর্নেল, মেজর বা আমাদের সোলজার, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, এই পর্যায়ের প্রচুর দেশপ্রেমিক ভাইদের অবদানে আজ দেশটা স্বাধীন হয়েছে। এই দৃশ্যগুলো আমি কেন দেখাচ্ছি? কিছু কথা বলার জন্য। আগে দেখে নেন কত মানুষের ত্যাগ। দিনটা ছিল 4 আগস্ট 2024। স্থান মিরপুর 10। সেখানেই গুলিবিদ্ধ হন অজ্ঞাত এক তরুণ। মৃত্যু নিশ্চিত জেনে শেষ সময়ে শুধু মায়ের মোবাইল নাম্বারটি বলতে পেরেছিলেন। এই ছেলেটি জেনে যাচ্ছেন তিনি মারা যাবেন, তাই রক্তাক্ত অবস্থায় তার সতীর্থদের বলছিল, ভাই কেউ কাউকে চিনেন না, যারা তাকে তুলে নিচ্ছে তাও তারা চেনেন না, যে যার মতো ঘর থেকে বেরিয়ে আসেন একটা স্বাধীন বাংলাদেশ দেখার জন্য। তাকে যখন রক্ত পড়ছিল, তাকে বাঁচাবার জন্য সতীর্থরা, অপরিচিত সতীর্থরা তুলে নিচ্ছিলেন, তখন বলছিলেন, ভাই আমার মায়ের নাম্বারটা লিখে নেন,
ছেলেটি বেঁচেছে, মানে বেঁচে গেছে আল্লাহর অশেষ রহমতে, কিন্তু এক দুঃসহ কষ্ট সয়েছে 1.5 বছর। সেই মানে ভয়ঙ্কর দৃশ্যগুলোর গল্প কোনোদিন শোনাবো, আমার তার মুখ থেকে হয়তো শোনানোর চেষ্টা করব। 1.5 বছর হাসপাতালে লড়াই করেছে, তার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই 1.5 বছর মৃত্যু খুব কাছ থেকে দেখেছে এবং কতটা কষ্ট সে দেখেছে। সে বলছে যে নতুন বাংলাদেশটা দেখার স্বপ্নেই লড়াইটা করেছে, সেই বাংলাদেশটা গড়ে দেন আপনারা যারা এখন দেশ চালাচ্ছেন। আসেন আরেকটা ভিডিও দেখি। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি সংখ্যা, আমি আপনারা ভিডিওটা দেখছেন, ওয়াসিমকে দেখতে পাচ্ছেন, আমাদের প্রিয় ওয়াসিম, ছাত্র দলের ওয়াসিমকে, মানে যেদিন মারা যায় ওয়াসিম তার কিছুক্ষণ আগের ভিডিও এটা। শিবিরের চট্টগ্রাম শাখার দায়িত্বশীল আইটি সম্পাদক, আপনারা দেখেন ভিডিওতে, জসিমকে বুকে জড়িয়ে সরিয়ে দিচ্ছে। ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল সংখ্যা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই। সাদা শার্ট শিবিরের নেতা, আর জার্সি পরা আমাদের ওয়াসিম, আমাদের কলিজার টুকরা ওয়াসিম। ওই ময়দানে কে ছাত্রদল কে শিবির কেউ পরিচয় জিজ্ঞেস করেনি। একটা ভাই গুলি খেয়ে পড়ে গেছে, আরেকটা ভাই তাকে বাঁচাবার জন্য শেষ লড়াইটা করেছে। সামনে পুলিশের মুহুর্মুহু গুলি চলছে, একটা ভাই গুলি খেয়ে পড়ে কাতরাচ্ছে, বাকিরা পালায় নাই, ছুটে গেছে সামনে তাকে বাঁচাবার জন্য। আরেকটা ভাই গুলি খেয়ে সেখানে পড়ে গেছে, একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন গুলি খেয়ে পড়ে গেছে। আপনাদের সেই হাদিসটা মনে আছে, আমাদের সাহাবীদের একটা গল্প। যুদ্ধের ময়দানে অজস্র সাহাবী আহত হয়ে পড়ে আছেন, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, পানি পানি করে চিৎকার করছেন। সামান্য একটু পানি পাওয়া গেছে, এক সাহাবীর কাছে সেই পানিটা নিয়ে যাওয়া হলো। তিনি বলেন আমার দরকার নেই, আমার পাশের জনকে দেন, তার কষ্ট আরও বেশি। তাকে যখন সেই পানিটা সাদা হলো, অল্প একটু পানি, সবাই খেতে পারবে না, একজন বা দুজন খেতে পারবে, সেই পানিটা বলছে যে আমাকে না, আমার পরের জনকে দেন। এইভাবে সকল আহত সাহাবীদের কাছে সেই পানিটা নিয়ে যাওয়া হলো। কেউ নিজে না খেয়ে অপর ভাইকে দিতে চেয়েছিল। বাংলাদেশের ঠিক লড়াইটা এইভাবে হয়েছিল। আল্লাহ সাহায্য এমনিতে আসে না, যখন মানুষের মধ্যে ঈমান থাকে, দেশপ্রেম থাকে এবং লোভ থাকে না। এরা কেউ পলিটিক্যাল লোক না, এরা সব ফ্যাসিস্ট। হাসিনা মুক্ত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল, যেই হাসিনা এই দেশের আলেমদের ফাঁসি দিয়েছিল, যেই আলেমদেরকে অপমান করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, হেফাজতকে মেরেছিল, এই দেশে 57 জন বীর সেনাকে হত্যা করেছিল, অজস্র আলেমের রক্ত লেগেছিল হাসিনার গায়ে। সেই পাপী হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে সরাবার জন্য এই দেশের যুবকরা নেমে এসেছিল। দেখেন সেই ওয়াসিম এবং শিবির পাশাপাশি বুকে জড়িয়ে আছে। পরের দৃশ্যে ওয়াসিম শাহাদাত বরণ করেন। তাকে শিবিরের ছেলেটা বারবার বাঁচাবার চেষ্টা করছিল এবং বলছিল ওয়াসিম তুমি সরে যাও ওখান থেকে, অপারেশন, গোলাগুলি হচ্ছে। আবার দেখেন ভিডিওটা। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি সংখ্যা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চালু চঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে 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 চমকি। এটা ছিল আমাদের ওয়াসিমের শেষ ভিডিও। আর ফিরে আসেনি ওয়াসিম তার মায়ের কাছে। এমন হাজারো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন। পায়ে হাত দিয়ে অবশেষে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, কি একটি অবস্থা। দর্শক, যে বিষয়টি বলছিলাম, এরকম হাজারো দৃশ্য আমাদের চোখে ভাসছে। আমাদের দেশটা এখন কোথায় আছে? আমাদের দেশটার খবর কি বলেন তো? আমরা এখন লড়াই করছি, ক্রেডিট ছিনতাইয়ের চেষ্টা করছি, কিন্তু বাস্তবিক অর্থে যারা জীবন দিয়েছে দেশটার জন্য, তাদের অবস্থা কি? তাদের পরিবারের অবস্থা কি? আহতদের অবস্থা কি? আমরা খোঁজ নিচ্ছি কি? কারা, কোথায়, কিভাবে? এই রাষ্ট্রের লুটপাট চলছে, পাল্লা দিয়ে চলছে। যারা দেশটাকে স্বাধীন করলো তারা কি খেতে পারছে? নাকি 71-এর মতো প্রকৃত মুক্তিযোদ্ধারা ভিক্ষা করছে, আর রাজাকার মুক্তিযোদ্ধার সেজে রাজনৈতিক আনুকূল্য পেয়ে যারা ফেক মুক্তিযোদ্ধা সেজে গেছে তারা মাসোহারা পাচ্ছেন, প্রতি মাসে তাদের সন্তান নাতিপুতি সবাই পাচ্ছেন। প্রকৃত মুক্তিযোদ্ধারা ভিক্ষা করছেন রাস্তায়।
বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন? এক এক সরকার আসে, এক এক সরকার এসে মুক্তিযোদ্ধার লিস্ট বাড়ান। এমনও বহু মুক্তিযোদ্ধা পাওয়া গেছে যারা একসময় রাজাকার ছিলেন, কারণ তারা ওই দলটি করতেন আর দলটি ক্ষমতা ছিল, মুক্তিযোদ্ধা সেজে গেছেন। এমন অনেক মুক্তিযোদ্ধা আছে যাদের জন্মই হয় নাই, মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। আর প্রকৃত মুক্তিযোদ্ধারা কোথায়? কেউ জানে না। এই জুলাই যারা বিপ্লবী, তাদের জীবনে যেন এটা না ঘটে। যারা এই বিপ্লবের যোদ্ধাদের, ফাইটারদের, বীর সেনাদের মূল্যায়ন করবে না, মনে রাখবেন তারা আর নতুন বাংলাদেশে কাউকে রাজপথে পাবে না। মানুষ তখনই জীবন দেয় যখন দেশকে রক্ষার প্রশ্ন আসে, কিন্তু যারা রাজনীতিবিদ তারা দেশকে বিক্রি করে রাজনীতি করে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। দর্শক, আজকে সচিবালয়ে ঘেরাও ছিল জামাত ইসলামের, তেল গ্যাস বিভিন্ন দাবিতে। সেখানে একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটা কি? পিরোজপুর বোধহয় না, বরগুনার এমপি, জামাতের সাবেক শিবির সভাপতি এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বেশ আলোচিত ভাইরাল একজন ছাত্রনেতা, তাকে চর মেরেছিলেন জামাতের আমির। এমন একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটা নিয়ে আমার কিছু আলোচনা। বিষয়টা হলো আসলে কি ঘটেছিল সেখানে। সচিবালয় ঘেরাও এই প্রোগ্রামে জামাতের আমির এবং এনসিপির প্রধান অলি আহমেদ সহ গুরুত্বপূর্ণ সব নেতারা ছিলেন। তারা প্রশাসনকে 10 মিনিটের সময় দিয়ে বলেন যে আমাদের যে দাবিগুলো আছে এগুলো সরকারের মন্ত্রী এসে নিয়ে যাবে, বা তাদেরকে ডেকে আনেন, আমরা দাবিগুলো তুলে আমরা এখান থেকে চলে যাবো। এরকম অনেকগুলো তথ্য আসে, নতুবা আমরা নতুন করে আন্দোলন সংগ্রামে ডাক দেব। এই সময় দুটো জিনিস ঘটেছে। পটুয়াখালীর এমপি লিখেছেন, এক ভাই, ধন্যবাদ ভাই। তো মাসুদ সাহেব ইয়াং ফোর্স বা ইয়াং ফোর্সের অন্যতম জনপ্রিয় নেতা, শিবির বা যারা ইয়াং ফোর্সের। এখানে দুটো বিষয় ঘটেছে। একজন রানিং এমপিকে তার দলের প্রধান আদর করে চর দিয়েছেন। চর মানে এরকম হালকা করে লাগিয়েছে এবং তিনি সঙ্গে সঙ্গে থেমে গেছেন। শিবির দেখালো তাদের একটা ডিসিপ্লিন কাকে বলে। ধরেন রাস্তায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, 3টা দলের প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা জায়গায় হসপস হয়ে গেছে, মঞ্চ থেকে বিএনপি বা আওয়ামী লীগ চেয়ার ছোড়াছুড়ি করে, দেখেন না, মাইক ফাটায় ফেলায় নেতারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই থামো, এটা করো, ওইটা করো, লাস্টে সে বকাবকি পর্যন্ত করে, কেউ থামে, মারামারি করে, কে কত পারে, এই ভাই গ্রুপ ওই ভাই গ্রুপের সাথে পিটাপিটি, চেয়ার ভাঙাভাঙি, যা তা হয়ে যায়। নিজেরা তো পর্দার আড়ালে গোলাগুলি খুনাখুনি করে, একদম অন স্ক্রিন এগুলো করে। শিবির এমন একটা দল, আমি সংবাদ কভারেজ করতে এগুলো দেখেছি। মঞ্চ থেকে তার নেতা যদি বলি স্টপ, স্টপের পুরো শব্দটা বলা না, প্রথম অ্যাস শব্দটা আসা থাকবেন, সব মঞ্চ ঠান্ডা। এত ডিসিপ্লিন একটা ফোর্স শিবির, আমি ফোর্স বলছি। এত মানে কি বলবো, চোখের ইশারায় দলটা চলে, অবাক হয়ে যায়। তাদেরকে খুব অপছন্দ করতাম, কিন্তু এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে তারা যখন বিএনপির সাথে একসাথে এক প্ল্যাটফর্মে আন্দোলন করছে, তখন অনেকে চিনছি, অনেকে দেখছি, অনেকের সাথে কাজ করতে গিয়ে তাদের প্রতি একটা মায়া তৈরি হয়েছে। তাদের এই ডিসিপ্লিন, তাদের এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে। যেটা সত্য সেটা বলতে দ্বিধা নেই, যেটা ভালো লাগবে সেটা বলতেই হবে। এতদিন বিএনপিরও ভালো লাগছে, সাম্প্রতিক সময় বিএনপির ভালো লাগছে না। তো এখন বিষয়টা হলো কি, মাসুদ সাহেবকে দিয়ে জামাত 3টা খেলা খেলছে। এক, মাসুদ তুমি খেপে যাবা, আমি থামিয়ে দেব, বুঝতে পারছেন? মানে সরকারকে চাপ দিচ্ছে, দেখো আমি নির্দেশ দিয়ে থামিয়ে দিলাম, কিন্তু আমার জনগণ ক্ষিপ্ত, দাবি আদায় করো, নতুবা খবর আছে। এই মেসেজটা সরকারকে দিয়েছে। 2 নম্বর, যে আমি আমার একটা এমপিকে ধাক্কা মারতে পারি, আমার কন্ট্রোল কি আমার দলের মধ্যে দেখো, আমার এক ইশারা আমার দল উঠে আর বসতে পারে। এইটা সেই দল। 2, মাসুদকে ধাক্কা দিয়ে যে বার্তাটি দিল সেটি হলো যে এই সংগঠনের যে যত বড় নেতাই হোক, এক নির্দেশনা চলতে হবে, সেটা হলো আনুগত্যের যে জায়গাটা, আমিরের নির্দেশ। 3 নাম্বার, যে এই জনগণ একটা বড় বৃহত্তর আন্দোলনের জন্য মুখিয়ে আছে, তাদেরকে ধাক্কা দিয়ে থামাতে হচ্ছে, বা একজন এমপিকে কিভাবে কন্ট্রোল করতে হয়েছে আমাদের, দেখেন। অর্থাৎ অনেকগুলো মেসেজ এখানে জামাত ইসলাম দিয়েছে। এটাকে যারা ভাইরাল করছে নেগেটিভ অর্থে, সমস্যা নাই, করতে পারেন যে যার অ্যাঙ্গেল থেকে। আমি আমার অ্যাঙ্গেলটা বলছি, আপনারা আপনাদের অ্যাঙ্গেলটা বলবেন। এটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে সম্ভব? আমার মনে হয় না। এতক্ষণ খুনাখুনি হয়ে যেত, কে কার কাকে কি করছে। কারণ জামাত তো পরিবারতন্ত্রের রাজনীতি না যে আমির সাহেবের ধাক্কা মারলে কিছু হবে। আমির সাহেব দেখবেন 2 বছর পরে নাই আরেকজন আমির হয়ে যাবে, সে তাকে মানলে কি না মানলে কি। কিন্তু এই ধারাবাহিকতাটা আমার ভালো লাগছে।
এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই নেতাদের মধ্যে মানে আমির সাহেব তাকে শুধু এরকম গালে হাত দিয়ে একটা ধাক্কা দিলেন বা চট দিলেন, যেটাই বলেন আপনারা, পরক্ষণে একটা কাজ করছেন, মাসুদকে জড়িয়ে কপালে চুমু দিচ্ছেন। মানে আমি এই জিনিসগুলো দেখে আর মুগ্ধ হই। যখন আমি দেখি আমাদের দলের মহাসচিবকে মানে লড়াই করে কাউকে থামাতে পারেন না, তখন আমার মনে হয় যে একটা বিশাল দলের চেয়ে অল্প কিছু লোক থাকুক, মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল থাকুক, একটা ডিসিপ্লিন ফোর্স থাকুক। আমরা দেখি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কোথাও গেলে আবিদ নয়ন সামনে পিছিয়ে দৌড়া, এটা কিন্তু তারেক রহমান খুশি হন না, একেবারেই হন না। আমি ব্যক্তিগতভাবে বললাম জানি, কিন্তু এগুলো করে কেন? যে তাকে খুশি করতে পারলে হয়তো কিছু পাওয়া যাবে। এভাবে কি খুশি করে কেউ কিছু পায় বা পেয়েছে? আমার মনে হয় না। কিন্তু সবচেয়ে ভালো হতো কি, দলটার মধ্যে যদি একটা ডিসিপ্লিন তৈরি হতো। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে নির্বাচন হয়েছে সব জায়গায় কিন্তু বিএনপির সমর্থিত ছাত্রদল হেরেছে, সব জায়গায় শিবির জিতেছে। কেন? তারা 5 তারিখের পর স্বাধীনভাবে রাজনীতির সুযোগটা পেয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে পোলাবারের মন জয় করে ফেলছে শিক্ষার্থীদের। দেখেন ছাত্রদল কি করছে জগন্নাথে বা বেরোবিতে, ঢাকা কলেজে, আলিয়া মাদ্রাসা। আপনি মিডিয়াতে কি বলবেন সেটা বড় কথা না, আপনি সোশ্যাল মিডিয়া কি বলবেন সেটা কথা না, আমার কথা কোন পক্ষে যাবে সেটা বড় কথা না। যাদের সাথে সংগঠিত হচ্ছে তারা দেখছে না, জগন্নাথের স্টুডেন্টরা দেখলো না যে কে কোন পক্ষে আছে, শিবির কোন পক্ষে, ছাত্রদল কোন পক্ষে, কাদের পক্ষে, কেন দ্বন্দ্ব? ঢাকা কলেজ জানে না, বেরোবি জানে না, ঢাকায় আলিয়া মাদ্রাসা জানে না। বিষয়টা হলো কি, ছাত্রলীগ এভাবে পচে গেছে। একটা জগন্নাথ কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি, ছাত্রদল সভাপতি মনে হয় 15-20 বছর আগে কলেজ থেকে পাশ করে বেরোয় গেছেন। তার এখানে কাজটা কি? এখন তিনি সেই পদে থাকেন কি করে? এই যে আদু ভাইদেরকে দিয়ে দলটা পরিচালনা করছে ছাত্রদল, এদিকে ছাত্রদলের শক্তি বাড়ছে। এটা এখন কি করছে? এদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, খোঁজ দিয়ে দেখেন বাচ্চাদের হয়তো বিয়েও হবে কয়েকদিন পরে, বা নাতি হয়ে যাবে। ছাত্রদল, এদের আয়ের ইনকাম কি? চাঁদাবাজি। এদেরকে ভালো জব দেওয়া উচিত, একটা ছাত্র নেতৃত্ব তৈরি করা। দেখেন এই যে জুলাই আন্দোলনে ওরা শিবির গত 2 বছর ধরে দুর্দান্ত প্রোগ্রাম করছে। ছাত্রদলের চোখে দেখার মতো একটা ভালো প্রোগ্রাম আছে? একটা প্রোগ্রাম করলে নিজেরা মারা কাটাকাটি শুরু করে। আমার এই কথাগুলো আপনার সমালোচনা আকারে নিবে না। আমি চাচ্ছি কি জানেন, যেই মাঠে লীগ নাই, ছাত্রলীগ নাই, সেই মাঠে এখন ছাত্র শক্তি, ছাত্র শিবির, ছাত্র দল আছে। এরা একটা প্রতিযোগিতা করুক কে কত ভালো কাজ করতে পারে। ক্যাম্পাসে ছাত্র বান্ধব দাবি, কর্মকাণ্ড, সকল কাজগুলো যদি হয়, বাংলাদেশটা এগিয়ে যাবে। শিবিরের সংখ্যার চেয়ে ছাত্রদলের সংখ্যা অনেক বেশি। সারা বাংলাদেশ ছাত্রদলের নেতা কর্মী ভরপুর, শিবিরের সংখ্যা কত বলবো। আমার ছাত্রদলের ভাইগুলি যদি একটু ক্যারেক্টারে পরিবর্তন আনতে পারে, তাদের কমিটিগুলো যদি একটু মেধাবীদের দিয়ে হয়, এই যে ডাকসুতে যারা এবার বিজয় লাভ করছে, একদম এদের মধ্যে বেশ কয়েকজন এবার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে, ফার্স্ট শিবিরের। তো এদেরকে ঠেকাবেন কি করে? সম্ভব? যদি ঠেকাতে না পারেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসবে কারা? আওয়ামী লীগের লোক বা শিবিরের লোকগুলি ঢুকে যাবে। তাহলে বিএনপি মেধা নির্ভর ছাত্রদল গঠন করতে পারে। সারা দেশে যে নয়ন হেলমেট পরে নেমে ছাত্রলীগকে মুছে দিয়ে এখন নয়ন নিজেই হেলমেট সেজে গেল, হেলমেট দল। এই জিনিসগুলো কোনো দলকে বিজয় এনে দেয় না, পচায়। বাংলাদেশের রাজনীতি করতে হলে আগামী দিনে যে চ্যালেঞ্জ, জামাত শিবির এবার ক্ষমতায় চলে আসবে এরকম হাইপ উঠে গেছে। তারপর তো অনেক মেকানিজম হয়েছে তাদের থামাইতে গিয়ে, এটা সবাই জানেন। কারণটা কি? আগামীতে কি হতে পারে কল্পনা করেন যদি এবার বিএনপি ফেল করে? আওয়ামী লীগ তো মাঠে নাই। তো বিএনপির এই 5-6 মাসের দৃশ্যপটে তো বলে দিচ্ছে যে বিএনপি খুব ভালো কিছু করতে পারছে না, আগামীতে হয়তো পারবে। তাহলে কি করবেন? এই বিষয়গুলো নিয়ে আমাদের এখন ভাবতে হবে। রাজনীতিতে পেশি শক্তি দিয়ে টিকবে না। রাজনীতিতে এখন অস্ত্র, ওই যে হেলমেট চাপাতি দিয়ে টিকবে না। জুলাই বলে দিয়েছে এগুলোকে না। এখন এগুলো যারা করবেন সবাই সম্মিলিত তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস পুরোপুরি ছাত্রদল দখল করতে পারেনি। ক্যাম্পাস দখল করার দরকার নেই, মানুষের হৃদয় জয় করেন। তো আমার সাজেশনটা হলো, আমরা যারা জুলাইকে ভুলে যাচ্ছি, এই জুলাই ভুলে গেলে বাংলাদেশ আর কখনো জুলাই আসবে না। এখন বিএনপি মনে করে আর জুলাইয়ের দরকার নেই, আমরা তো ক্ষমতায় আছি।